নমস্কার, আমি তোমাদের এম বৈরাগ্য স্যার। আমি আবার এসেছি ওয়েব একাডেমিয়াতে তোমাদের ফিলোজফির ক্লাস নিতে। আজকে আমি যে বিষয়টা পড়াবো সেটা হলো অমাধ্যম অনুমানের একটা বিভাগ, বচনের বিরোধিতা। এই চ্যাপ্টারটা এবারে যারা ক্লাস 11-এ সেকেন্ড সেমিস্টারে ভর্তি হয়েছ তাদের তৃতীয় অধ্যায়ে এই চ্যাপ্টারটা আছে, এবং যারা এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরও এই চ্যাপ্টারটা আছে, এবং বিএ ক্লাসেরও এই চ্যাপ্টারটা আছে। তো এখন আমি শুরু করছি বচনের বিরোধিতা। বিরোধিতা জিনিসটা কি সেটা আমাকে বুঝতে হবে। এই বিরোধিতা আমরা দৈনন্দিন জীবনেও ব্যবহার করে থাকি। বিরোধিতা কথাটার অর্থ হলো বিরোধ। কোনো বিষয়ের দুজন ব্যক্তির মধ্যে যে বিরোধ তাকে বলা হয় বিরোধিতা। যেমন ধরো দুজন ব্যক্তি আমি ধরলাম, একজন রাম একজন শ্যাম। এই দুজন ব্যক্তি, একজন ঈশ্বর মানে আর একজন ঈশ্বর মানে না। ধরো একজন ঈশ্বর মানে, একজন ঈশ্বর মানে না। তাহলে এই দুজন ব্যক্তির মধ্যে অর্থাৎ রাম এবং শ্যামের মধ্যে বিরোধ আছে ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে, রাম এবং শ্যামের মধ্যে। এই বিরোধিতার সম্বন্ধ হতে গেলে সব সময় একটা পার্টিকুলার বিষয়ে হতে হবে। এই রাম এবং শ্যাম এই দুজন, একজন ঈশ্বর মানে একজন ঈশ্বর মানে না, অর্থাৎ দুজনাকারীর বিষয়টা হচ্ছে এক, তাই তাদের মধ্যে একজন মানে একজন মানে না, অর্থাৎ বিরোধ আছে। বিষয় যদি এক না হয় তাহলে তাদের মধ্যে কোনো বিরোধ থাকবে না। যেমন ধরো শ্যামল আর বিমল, এই দুজন ব্যক্তি, একজন ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে আর একজন ভূত মানে না। তাহলে এই শ্যামল এবং বিমল এই দুজন ব্যক্তির বিষয়টা কিন্তু আলাদা, তাই তাদের মধ্যে কোনো বিরোধ নেই। ঠিক একই রকম বচনের ক্ষেত্রেও বিরোধিতায়, যে দুটো বচনের মধ্যে বিরোধিতা হবে সেখানে একটা বিষয়ে বা এক জায়গায় মিল থাকবে, এবং সেই মিলকে কেন্দ্র করে অন্যান্য বিষয়ে অমিল বা পার্থক্য থাকবে, তবে বচন দুটোর মধ্যে বিরোধিতা হবে। যেমন আমি ধরছি সকল মানুষ হয়
মরণশীল। এ বচন, সকল মানুষ হয় মরণশীল। এর বিরোধী বচন কি? একটা ধরলাম, কোনো মানুষ নয় মরণশীল। এই দুটো বচনের মধ্যে বিরোধিতার সম্বন্ধ আছে। কেন? এই দুটো বচনের উদ্দেশ্য এবং বিদেহ এক, অর্থাৎ একটা জায়গায় মিল আছে। উদ্দেশ্য বিদেহ এক জায়গায় মিল আছে। যদি উদ্দেশ্য বিদেহ এক না হয় তাহলে আমি কখনোই বলতে পারবো না সেই দুটো বচনের মধ্যে বিরোধিতা সম্বন্ধ আছে। যেমন যদি এরকম করতাম, যদি এরকম হতো, কোনো মানুষ নয় স্বার্থপর, তাহলে এই দুটো বচনের মধ্যে বিরোধিতার সম্বন্ধ নেই, কারণ উদ্দেশ্য এক হলেও বিধেয় কিন্তু আলাদা। অর্থাৎ বিরোধিতার সম্বন্ধ হতে গেলে উদ্দেশ্য এবং বিধেয়কে অভিন্ন বা এক হতেই হবে, না হলে সেই দুটো বচনের মধ্যে বিরোধিতার সম্বন্ধ থাকতে পারে না, হবে না। এখন এই বিরোধিতা কয় প্রকার সেটা আমরা আগে জানবো, তারপর আমরা বিরোধিতার সংজ্ঞাটা আসছি। দেখো, বিরোধিতা বিপরীত, অধীন বিপরীত, অসম, অসম, এই কর্ণ দুটো হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা, অর্থাৎ চার প্রকার বিরোধিতা। ঠিক আছে? এখন এই বিরোধিতা হতে গেলে তাহলে কি দরকার? প্রথম হচ্ছে উদ্দেশ্য এবং বিদেহ অভিন্ন হতে হবে, অর্থাৎ এক হতে হবে। তাহলে একটা বচনের উদ্দেশ্য বিদেহ বাদ চলে গেল, তাহলে রইল কি? গুণ আর পরিমাণ। তাহলে শুধু মিল থাকলেই তো হবে না, পার্থক্যও থাকতে হবে, তবেই বিরোধিতা হবে। তাহলে কি অমিল থাকে না? গুণ পার্থক্য থাকতে পারে, পরিমাণ গুণ এবং পরিমাণের পার্থক্য থাকবে, তবেই তাদের মধ্যে বিরোধিতার সম্বন্ধ হবে। তাহলে আমরা একটা বিরোধিতার সংজ্ঞায় আসতে পারি কি?
তাহলে বিরোধিতার সংজ্ঞায় আমরা এলাম। দেখো এই সংজ্ঞা থেকে আমি এই চারটে যে বচনের বিরোধিতার বিভাগ সবগুলি সংজ্ঞা আমি তৈরি করব। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি কেবল গুণের পার্থক্য থাকে অথবা পরিমাণের পার্থক্য থাকে, আবার গুণ ও পরিমাণের উভয়ের পার্থক্য থাকে, তখন তাদের মধ্যে যে সম্বন্ধ তাকে বলা হয় বিরোধিতা। অর্থাৎ বিরোধিতায় উদ্দেশ্য বিধেয় এক হবে এবং কখনো গুণের পার্থক্য থাকতে পারে, কখনো পরিমাণের পার্থক্য থাকতে পারে, আবার বা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকতে পারে। তখন তাদের মধ্যে ওই বচন দুটোর মধ্যে যে সম্বন্ধ তাকে বলা হয় বিরোধিতা বা বিরূপতা। এখন প্রশ্ন, এই বিরোধিতা কি একরকম না অনেক রকম? না, এই বিরোধিতা হচ্ছে 4 রকম। কি একই বলেছি যে বিপরীত, অধীন বিপরীত, অসম আর বিরুদ্ধ বিরোধিতা। তোমরা প্রথমে একটা চতুর্ভুজ এঁকে নেবে, দিয়ে 4টে যে বচন আছে তোমরা জানো, এ, ই, আই আর ও বচন দুটো দিলাম, 4টে বচন করলাম, তারপর কর্ণগুলো এঁকে নিলাম, দিয়ে এ ও এটা এখানে যোগ করলাম, ই আর আই যোগ করলাম। এই কর্ণগুলো হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা, আর উপরেরটা হচ্ছে বিপরীত বিরোধিতা, নিচেরটা হচ্ছে অসম বিরোধিতা, নিচেরটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা, আর সাইডে এগুলো হচ্ছে অসম বিরোধিতা। এখন আমি এই বিরোধিতার সংজ্ঞা থেকে আমি বিপরীত বিরোধিতা কাকে বলে, অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে, অসম বিরোধিতা কাকে বলে, বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে, সেগুলো আমি আলোচনা করছি। দেখো বিপরীত বিরোধিতা, শুধু এই সংজ্ঞাটা মুখস্থ করবে তাহলেই হবে। বিপরীত বিরোধিতা কার মধ্যে আছে? ছকটা দিকে লক্ষ্য করো। বিপরীত বিরোধিতা কার মধ্যে আছে? না এ আর ই এর মধ্যে বিপরীত বিরোধিতা, কিংবা ই আর এর মধ্যে বিপরীত বিরোধিতা। অর্থাৎ এরকম এ আর ই এর মধ্যেও বিপরীত, কিংবা ই আর এর মধ্যেও বিপরীত বিরোধিতা সম্বন্ধ আছে। এখন আমি কি সংজ্ঞাটা কিভাবে তৈরি করব? না একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট, কারণ আমরা জানি বিরোধিতা হতে গেলে উদ্দেশ্য বিধেয় এক হতে হবে। তাহলে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট, এখানে কি আছে? দুটি নিরপেক্ষ বচনের। এখানে দুটি নিরপেক্ষ বচনের জায়গায় আমরা শুধু লিখব দুটি সামান্য বচনের। দেখো দুটি সামান্য বচনের, কারণ দুটি সামান্য বচন কেন বললাম? না এ আর ই হচ্ছে সামান্য বচন। কারণ আমরা জানি, তোমরা জানো যে পরিমাণ অনুসারে বচনকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে সামান্য আর একটা হচ্ছে বিশেষ। সামান্য বচন কোন দুটো? না এ আর ই হচ্ছে সামান্য, আর আই আর ও হচ্ছে বিশেষ। আর গুণ অনুসারে বচনটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সদর্থক আর একটা হচ্ছে নঙর্থক। এটা বলে তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে কি বললাম? পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সামান্য আর একটা হচ্ছে বিশেষ। সামান্য কোন দুটো বচন? না এ আর ই হচ্ছে সামান্য বচন, আই আর ও হচ্ছে বিশেষ বচন। আর গুণ অনুসারে বচনটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা সদর্থক আর একটা হচ্ছে নঙর্থক। সদর্থক হচ্ছে এ আর আই হচ্ছে সদর্থক, ই আর ও হচ্ছে নঙর্থক বচন। তাহলে এই যে সংজ্ঞাটা আমি তৈরি করছি, যে বিরোধিতার সংজ্ঞা অনুসারে বিপরীত বিরোধিতার সংজ্ঞা, তাহলে এখানে বিপরীত বিরোধিতা কার মধ্যে আছে? না এ আর ই এর মধ্যে। তাহলে এ আর ই হচ্ছে কি বললাম? এ আর ই হচ্ছে সামান্য বচন। তাহলে আমি সংজ্ঞাটা এইভাবে তৈরি করছি
একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যদি যদি এখানে কিসের পার্থক্য আছে বলো তো? এখানে কিসের পার্থক্য আছে? না, এ হচ্ছে সামান্য সদর্থক, ই হচ্ছে সামান্য নঙর্থক। অর্থাৎ কিসের পার্থক্য আছে? গুণের পার্থক্য আছে। উদ্দেশ্য বিধেয় এক, কিন্তু গুণের পার্থক্য আছে। তাহলে শুধু আমি কি করে লিখবো? শুধু এটুকু লিখে দেবো যে কেবল গুণের পার্থক্য থাকে তখন তাদের মধ্যে যে সম্বন্ধ তাকে কি বলে? না বিপরীত বিরোধিতা বলে। হলো, সংজ্ঞাটা তৈরি হলো, বিপরীত বিরোধিতা। এবার একটা উদাহরণ দিচ্ছি, বিপরীত বিরোধিতার একটা উদাহরণ দিচ্ছি। ধরো এ আর ই এর একটা উদাহরণ দিচ্ছি। সকল মানুষ হয় স্বার্থপর। ই দিলাম, কোন মানুষ নয় স্বার্থপর। তাহলে বিপরীত একটা উদাহরণ কি দিলাম? সকল মানুষ হয় স্বার্থপর, কোনো মানুষ নয় স্বার্থপর। তাহলে দেখো উদ্দেশ্য, এ বচনের উদ্দেশ্য আর ই বচনের উদ্দেশ্য এক, এবং বিদেহ স্বার্থপর, স্বার্থপর এক। তাহলে কিসের পার্থক্য রইল? শুধু গুণের পার্থক্য রইল। অর্থাৎ এ হচ্ছে সামান্য সদর্থক, অর্থাৎ হয়, আর এটা নয়, গুণের পার্থক্য রইল। আর সংজ্ঞাটা আমি সেটাই তৈরি করেছি। দেখো, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যদি কেবল গুণের পার্থক্য থাকে তখন তাদের মধ্যে যে সম্বন্ধ তাকে বিপরীত বিরোধিতা বলে। তাহলে ক্লিয়ার হলো বিপরীত বিরোধিতা। এরপর আসছি আমি অধীন বিপরীত বিরোধিতা। অধীন বিপরীত বিরোধিতা, দেখো ওই একই সংজ্ঞা থেকে আমি তৈরি করব। তাহলে এখানে দেখো অধীন বিপরীত বিরোধিতা কার মধ্যে আছে? আই আর ও এর মধ্যে, কিংবা ও আর আই এর মধ্যে। আই আর ও এর মধ্যে কিংবা ও আর আই এর মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ আছে। তাহলে এখানে সংজ্ঞাটা কি হবে? না একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট সেম থাকবে। এরপর ও আর আই কি বচন? ও আর আই, দেখো ও আর আই হচ্ছে বিশেষ বচন, ও আর আই হচ্ছে বিশেষ বচন। তাহলে এখানে আমি শুধু সামান্য পরিবর্তন করছি, কি? একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচন, দুটি বিশেষ বচনের মধ্যে যদি কেবল গুণের পার্থক্য থাকে তাহলে তাদের মধ্যে যে সম্বন্ধ তাকে বলা হয় অধীন বিপরীত বিরোধিতা। অধীন বিপরীত বিরোধিতা শুধু কি পার্থক্য হলো? শুধু এখানে সামান্য হচ্ছিল, বিপরীত বিরোধিতা সামান্য হচ্ছিল, অধীন বিপরীত হচ্ছে বিশেষ। তাহলে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যদি কেবল গুণের পার্থক্য থাকে তখন তাদের মধ্যে যে বিরোধিতার সম্বন্ধ তাকে বলা হয় অধীন বিপরীত বিরোধিতা। এখানেও একটা উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে। একটা আই বচনের উদাহরণ নিচ্ছি। কোন কোন ফুল হয় সাদা, ও বচন নিলাম।
কি বললাম তাহলে, কোন কোন ফুল হয় সাদা, আই বচন, ও বচন কোন কোন ফুল নয় সাদা। তাহলে দেখো সেম উদ্দেশ্য ফুল, ও বচনের উদ্দেশ্য ফুল, এর বিদেহ সাদা, এর বিদেহ সাদা। তাহলে উদ্দেশ্য বিদেহ এক, তাহলে এইটা বললাম একই উদ্দেশ্য বিদেহ বিশিষ্ট। দুটি বিশেষ বচন, কারণ হচ্ছে বিশেষ বচন আই আর ও, সেজন্য বিশেষ বচনের মধ্যে যদি কেবল গুণের পার্থক্য থাকে, দেখো গুণ, তাহলে এটা সদর্থক, এটা নঅর্থক, গুণের পার্থক্য থাকে, তখন তাদের মধ্যে যে বিরোধিতার সম্বন্ধ তাকে বলা হয় অধীন বিপরীত বিরোধিতা। ক্লিয়ার হলো? এবার নেক্সট আসছি আমি অসম বিরোধিতা। অসম বিরোধিতা অসম বিরোধিতা কার মধ্যে আছে? এ আর আই এর মধ্যে, এ আর আই এর মধ্যে অসম বিরোধিতা আছে, আর ই আর ও এর মধ্যে, কিংবা আই আর এর মধ্যে, কিংবা ও আর এর মধ্যে একই ব্যাপার, সেই জন্য আমি অ্যারোটা এইভাবে দিয়েছি। এটা অসম বিরোধিতার সম্বন্ধ আছে। এর সংজ্ঞাটাও দেখো ওই বিরোধিতার সংজ্ঞা থেকেই আমরা তৈরি করতে পারবো। দেখো এখানে সংজ্ঞাটা আমি তৈরি করব, একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি, এখানে বিশেষ বচন লিখতে পারবো না, কারণ এটা সামান্য তো এটা বিশেষ, বা এটা বিশেষ তো এটা সামান্য, তাহলে বিশেষ বচন লিখতে পারবো না। তাহলে আমরা কি লিখবো? প্রথমে যেটা লিখেছিলাম সংজ্ঞায়, একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের, নিরপেক্ষ বচনের মধ্যে কিসের পার্থক্য থাকে? কিসের পার্থক্য থাকে? দেখো না, এটা সদর্থক, সামান্য সদর্থক, এটা হচ্ছে বিশেষ সদর্থক, অর্থাৎ গুণ এক। পার্থক্য কি না পরিমাণ, কারণ এটা নঅর্থ, এটা সামান্য, এটা বিশেষ, কিন্তু গুণ এক, এটা নঅর্থক, এটা নঅর্থক, এটা সদর্থক, এটা সদর্থক, শুধু পরিমাণের পার্থক্য আছে। তাহলে সংজ্ঞার সময় আমি করেছিলাম যে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণের পার্থক্য থাকে, অথবা পরিমাণের পার্থক্য থাকে, অথবা গুণ ও পরিমাণের পার্থক্য থাকে, তখন বচন দুটোর মধ্যে যে বিরোধিতার সম্বন্ধ, বচন দুটোর মধ্যে যে সম্বন্ধ তাকে বলা হয় বিরোধিতা। এটা শুরু করেছিলাম। তো এখানে কি হলো তাহলে? তাহলে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি কেবল কিসের পার্থক্য রইল, তাহলে দেখতে পেলাম পরিমাণের, পরিমাণের পার্থক্য থাকে, আর কিছু পার্থক্য নেই, কিন্তু শুধু পরিমাণের পার্থক্য থাকছে, তখন তাদের মধ্যে যে বিরোধিতার সম্বন্ধ তাকে কি বলা হয়? অসম বিরোধিতা। তখন তাদের মধ্যে সম্বন্ধটাকে অসম বিরোধিতা বলে। তাহলে আরেকবার আসছি, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি কেবল পরিমাণের পার্থক্য থাকে, তখন তাদের মধ্যে যে বিরোধিতার সম্বন্ধ তাকে বলা হয় অসম বিরোধিতা। তো এখানে আমাদের দুটো উদাহরণ দেওয়া যেতে পারে, এ আর ও এর মধ্যে, কিংবা ই আর ও এর মধ্যে। দেখো একটা উদাহরণ দিচ্ছি,
তাহলে এখানে দেখো এই এ বচনের উদ্দেশ্য চিকিৎসক, আই বচনের উদ্দেশ্য চিকিৎসক সেন। আবার বিদেহ দয়ালু, আর আইটারু দয়ালু সেন। শুধু পার্থক্য কি রইল? আবার গুণও সেম। পার্থক্য কি রইল? না এটা হচ্ছে সামান্য, এটা হচ্ছে বিশেষ, যেখানে আমি ভাগটা করেছিলাম। তাহলে শুধু পরিমাণের পার্থক্য রইল বলে এটাকে বলা হচ্ছে অসম বিরোধিতা। নেক্সট আসছি আমি বিরুদ্ধ বিরোধিতা। দেখো বিরুদ্ধ বিরোধিতার সংজ্ঞা ওই একইভাবে আমি করব। কার মধ্যে থাকে একে করে নি, এ আর ও এর মধ্যে, এক্ষেত্রে দুটো সম্বন্ধ হয়, আর ই আর আয়ের মধ্যে। দেখো এ সদর্থক ও নঅর্থক, তার মানে একটা বুঝতে পারলাম পরিমাণের পার্থক্য রয়েছে। আর কি পার্থক্য রয়েছে? এ সামান্য ও বিশেষ, বা এটা সামান্য, ই সামান্য, এটা বিশেষ। তাহলে এক্ষেত্রেও গুণ পার্থক্য রইল, আবার পরিমাণেরও পার্থক্য রইল। তাহলে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে গুণ এবং পরিমাণ উভয়ের পার্থক্য থাকবে। তাহলে সংজ্ঞাটা আমি তৈরি করছি, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে, তখন তাদের মধ্যে যে বিরোধিতার সম্বন্ধ তাকে বলা হয় বিরুদ্ধ বিরোধিতা। ঠিক আছে, একটা উদাহরণ দিচ্ছি, দেখো সকল পাখি হয় পশু ও বচন, দেখো এখানে উদ্দেশ্য পাখি, এটার উদ্দেশ্য পাখি, অর্থাৎ এ বচনের উদ্দেশ্য পাখি, ও বচনের উদ্দেশ্য পাখি। আর এ বচনের বিদেহ পশু, ও বচনের বিদেহ পশু, সেম। তাহলে পার্থক্য কি রইল? গুণের পার্থক্য, এটা সদর্থক, এটা নঅর্থক। আর কি পার্থক্য? না পরিমাণের পার্থক্য, এটা হচ্ছে সামান্য, এটা হচ্ছে বিশেষ। সেজন্য সংজ্ঞাটা হলো একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ এবং পরিমাণ উভয়ের পার্থক্য থাকে, তখন তাদের মধ্যে যে বিরোধিতার সম্বন্ধ তাকে বলা হয় বিরুদ্ধ বিরোধিতা। এখন অ্যারিস্টটল এই যে চার প্রকার গতানুগতিক যে চার প্রকার বিরোধিতা, উনি কিন্তু সেটা স্বীকার করেন না। ওনার মতে বিরোধিতা হচ্ছে যে দুটো বচন কখনোই একসাথে সত্য হতে পারে না, তবেই তাদের মধ্যে বিরোধিতার সম্বন্ধ থাকবে। অর্থাৎ বিরোধিতার সম্বন্ধযুক্ত দুটি বচন একসাথে সত্য হতে পারে না, একটা সত্য হলে অন্যটা মিথ্যা হবে। সেই হিসাবে
অ্যারিস্টটলের মতে বিরোধিতা দুই প্রকার। কি কি? একটা হচ্ছে বিপরীত বিরোধিতা আর একটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। সেই অনুসারে অ্যারিস্টটলের বিরোধ চতুষ্কোণটা হচ্ছে এইরকম। দেখো তো ওনার মধ্যে বিরুদ্ধ এটা আর এটা বিরুদ্ধ আর এটা হচ্ছে বিপরীত। তিনি অধীন বিপরীত বিরোধিতা এবং অসম বিরোধিতা স্বীকার করেন না। এটা কেন স্বীকার করে না সেটা যখন বিরোধানুমান আমি পড়াবো তখন সেটা নিয়ে আমি আলোচনা করব। তাহলে তোমরা দেখো বিরোধিতার যা আমি পড়ালাম খুব সহজেই সেটা আমরা মনে রাখতে পারবো এবং বিরোধিতার সংজ্ঞা থেকে আমরা যে বিরোধিতার প্রকারভেদ অর্থাৎ বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতার সংজ্ঞাটা আমরা তৈরি করতে পারবো এবং বিভিন্ন প্রশ্নের অ্যান্সার আমরা এই ছকের মাধ্যমেই দিতে পারবো। দেখো একটু যে প্রথমেই বিপরীত বিরোধিতা। বিপরীত বিরোধিতা কোন কোন বচনের মধ্যে হয় না সামান্য বচনের মধ্যে, কারণ এ আর ই সামান্য। আর বিপরীত বিরোধিতা কি পার্থক্য থাকে না শুধু গুণের পার্থক্য থাকে। তাহলে সংজ্ঞাটাই আমরা এইভাবেই তৈরি হচ্ছে যে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যদি গুণের পার্থক্য থাকে তাহলে তাকে বিপরীত বিরোধিতা বলে। তোমরা লিখতে পারবে এটা। এবার আসছে অধীন বিপরীত বিরোধিতা। অধীন বিপরীত বিরোধিতা কোন দুটো বচনের মধ্যে হয় না বিশেষ বচনের মধ্যে, যেমন আই আর ও বিশেষ বচন। তাহলে ওই সংজ্ঞাটা একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যদি গুণের পার্থক্য থাকে, এই যে গুণের পার্থক্য থাকে, তখন তাদের মধ্যে যে বিরোধিতার সম্বন্ধ তাকে বলে অধীন বিপরীত বিরোধিতা। এবার আসছি অসম বিরোধিতা। অসম বিরোধিতা কার মধ্যে থাকে না দুটো নিরপেক্ষ বচনের মধ্যে। তাহলে সংজ্ঞাটা এইভাবেই হচ্ছে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে শুধু কিসের পার্থক্য থাকছে, কেবল পরিমাণের পার্থক্য থাকে, তখন তাদের মধ্যে যে বিরোধিতার সম্বন্ধ তাকে বলা হয় অসম বিরোধিতা। এরপর আমরা আসছি বিরুদ্ধ বিরোধিতা। বিরুদ্ধ বিরোধিতা কার মধ্যে না দুটি নিরপেক্ষ বচনের মধ্যে এবং কিসের পার্থক্য থাকে গুণ ও পরিমাণের মধ্যে পার্থক্য। তাহলে সংজ্ঞাটা এইভাবে আমরা তৈরি করতে পারবো একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যখন গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে তখন তাদের মধ্যে যে বিরোধিতার সম্বন্ধ তাকে বলা হয় বিরুদ্ধ বিরোধিতা। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত রইল। নেক্সট ক্লাসে আমি বিরোধানুমান আলোচনা করব, অর্থাৎ বিরোধানুমান আমাদের যে বাস্তব জীবনে কতটা প্রয়োগ আছে বা প্রয়োগ নেই সে সম্বন্ধে আমি পুরো ডিটেলস আলোচনা করব। অবশ্যই বিরোধানুমান বাস্তব জীবনে আমাদের প্রয়োগ আছে। তাহলে এই পর্যন্ত রইল। নেক্সট আমি আবার আসছি। আবার বলছি তোমরা এই ওয়েব একাডেমিটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজে ফলো করো এবং শেয়ার করো।